নিঃসঙ্গ মা নূরজাহান বেগমের মৃত্যুর আলোচনা শেষ না হতেই মিলল আরেক মায়ের লাশ। নূরজাহান বেগমের বাসা মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১৩ নম্বর সড়কে। আর ১০ নম্বর সড়কে নিজের বাসায় মিলল সেলিনা আফরোজ নামে আরেক মায়ের লাশ। গত মঙ্গলবার সেলিনাকে বারবার ডেকেও সাড়া পায়নি স্বজনরা। অন্য সময় হলে এটাকে স্বাভাবিকভাবেই নিতেন তারা, কিন্তু দুদিন আগে একই এলাকায় নূরজাহানের মরদেহ উদ্ধারের ঘটনাটি তাদের উৎকণ্ঠায় ফেলে। শেষে রাতে পুলিশ ডাকা হয়। দরজা ভেঙে পাওয়া যায় সেলিনার অর্ধগলিত লাশ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকালের স্টুডিওতে যুক্ত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ সরকার, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কাছাকাছি বাসা, একই রকম অবহেলা এবং মৃত্যু। আসলে আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন আগে মিরপুরে নূরজাহান বেগম নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কয়েকদিন ধরেই তার মরদেহ সেখানে পড়েছিল বাসাতে, নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা গেছেন। একই ধরনের ঘটনা আমরা আরেকটি দেখছি, সেলিনা আফরোজ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, এটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা। যদিও অবহেলার বিষয়টি ভিন্নভাবে এসেছে দ্বিতীয় ঘটনায়। যেমন এটা কিন্তু আবার আমরা যেটা লিখেছি কাছাকাছি বাসা, ২ সড়ক আগে পড়ে। নূরজাহান চৌধুরী থাকতেন হচ্ছে ১৩ নম্বর সড়কে, আর সেলিনা আফরোজ ১০ নম্বর সড়কে। তো এই কাছাকাছি ২ দিনের ব্যবধানে ২টি ঘটনা। এই দ্বিতীয় ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে এই নারী, এই সেলিনা আফরোজের স্বামী এবং ২ মেয়ে, ১ ছেলে, তারা কানাডায় থাকেন। সেলিনা আফরোজও কানাডায় থাকতেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা এটা পুরোপুরি স্পষ্ট করেননি, কিন্তু নানাভাবে যেটুকু জানা গেছে যে স্বামী সন্তানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এই কারণে তিনি চলে আসেন। বনিবনা না হওয়া বা মনস্তাত্ত্বিক দূরত্বের কারণে তিনি ঢাকায় চলে আসেন। এখানে এসে মিরপুরে তার পৈতৃক বাড়িতে থাকছিলেন। পৈতৃকভাবেও বেশ ধনাঢ্য, কারণ পাশাপাশি ২টি প্লটে ২টি বিল্ডিং তাদের। একটি বিল্ডিং ৪ তলা। সেই ৪ তলার ৪র্থ তলায় তার বড় বোন থাকেন, ৩য় তলায় থাকতেন সেলিনা আফরোজ। আর নিচের ২ ফ্লোর মোটামুটি ফাঁকাই ছিল। তো এখানে যেটা হয়েছে যে স্বজনের ভাষ্য যে সেলিনা আফরোজ একটু মানে একাকী থাকতে পছন্দ করতেন। মানে উনি অন্যরা যে এসে তার খোঁজ খবর নেবে বা কোনো কাজে হেল্প করবে, এগুলো উনি নিতে পছন্দ করতেন না। এটা স্বজনের দাবি। আমরা যেহেতু সেলিনা আফরোজের দিক থেকে এটা ভেরিফাই করার সুযোগ নাই। তো ওনার যে ভাগ্নি জামাই, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন যে আমরা প্রতিদিনই মোটামুটি তাকে নক করতাম। প্রতিদিনই নক করতাম, আর বিভিন্ন সময় হেল্প করার চেষ্টা করতাম যে বাজার করে দেবো কিনা, বা অসুস্থ হলে চিকিৎসক দেখানো, ওষুধ নিয়ে আসা। কিন্তু তিনি সবসময় এটা ডিনাই করতেন। তিনি কারো কোনো হেল্প না নিয়ে একা থাকতে পছন্দ করতেন এবং মিশতেন না কারো সঙ্গে। প্রতিবেশীরাও এরকমই বলছেন যে উনি একটু মানে রিজার্ভ টাইপের মানুষ ছিলেন, উনি সবার সঙ্গে এভাবে মিশতেন না। তো এখন যেটা হয়েছে, যখন মঙ্গলবার রাতে লাশটা উদ্ধার হয়, তখন দেখা গেল যে অর্ধগলিত মরদেহ, অর্থাৎ তিনি আরও কয়েকদিন আগেই মারা গেছেন। কিন্তু স্বজনরা এটা জানতে পারেননি। স্বজনের দিক থেকে বলা হচ্ছে যে আসলে আমরা তো নিয়মিতই নক করি, কিন্তু উনি যেহেতু রেসপন্স করেন না, নক করলে দরজা খোলেন না, ফোন করলে ফোন ধরেন না। আর আমরা যেহেতু এটা বছরের পর দেখে আসছি, মানে অনেক দিন ধরেই তো এরকমই চলছে। উনি ১০-১২ বছর এখানে আছেন একা। ৪ রুমের একটা ফ্ল্যাট, পুরোটাই উনি একাই থাকতেন। তো কেউ ওখানে যেত না বলতে ওই বাইরে থেকে নক করতে, কিন্তু উনি পছন্দ করতেন না যে কেউ বাসায় আসুক। এমনকি কাজের মেয়ে উনি রাখতে চাননি। যে গৃহকর্মী থাকে আমাদের বাসায় কাজে হেল্প করার জন্য, উনি এটাও রাখতে চাননি। মানে বাইরের কাউকেই ফ্ল্যাটে ঢুকতে দেওয়ার ব্যাপারে ওনার অনাগ্রহ ছিল। তো গলিত লাশ উদ্ধার হলো। এই গলিত লাশ উদ্ধার হওয়ার আগের কাহিনীটাও গুরুত্বপূর্ণ। ওই যে স্বজন কথা বলছিলেন আমাদের সঙ্গে, ওনার ভাগ্নি জামাই, উনি বললেন যে আসলে উনি তো এরকম এমনি রেসপন্স করেন না। এইজন্য ১ম দিকে আমরা ঘটনাটাকে গুরুত্ব দিইনি। কারণ তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে ২৬ তারিখে, অর্থাৎ ঈদের ২ দিন আগে। ঈদের ২ দিন আগে তার ভাতিজার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তো তারপর ২৭ তারিখে উনি রেসপন্স করেননি, ২৮ তারিখে রেসপন্স করেননি, ২৮ তারিখে ঈদ ছিল। এবার উনি কোরবানিও দেননি। গতবার কোরবানি দিয়েছিলেন, তো এবার কোরবানিও দেননি। ঈদের দিনও স্বজনরা নাকি তাকে নক করার চেষ্টা করছিল, কিন্তু উনি রেসপন্স করছিলেন না। তো ওনারা এটাতে সন্দেহজনক কিছু মনে করেননি, কারণ যে উনি তো এরকমভাবেই চলছেন অনেকদিন ধরে। কিন্তু যখন ওই ২ সড়ক পরের একটা বাসা থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার হলো, সেই যার ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে কানাডা প্রবাসী, এবং মেয়ে স্কুল শিক্ষক, যার বাসায় তিনি থাকতেন। তখন এই সেলিনা আফরোজের স্বজনদের মধ্যেও কিন্তু একটু সন্দেহের হলো যে আচ্ছা, ইনিও তো দরজা খুলছেন না।
কোনো খারাপ কিছু ঘটেনি তো আবার। তো এটা করতে করতে ওনারা নিজেরা আলোচনা করতে করতে প্রথমে সোমবার আলোচনা করছেন, নক করছে, খোলেনি। তবে মঙ্গলবার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে যদি আমরা দরজা না খোলাতে পারি ওনাকে দিয়ে, তাহলে দরজা ভেঙে ভিতরে দেখতে হবে যে কী পরিস্থিতি। তো ওনারা এই করতে করতে মঙ্গলবার দিনে রাতে নক করছেন, খোলেনি। পরে তারা রাতে পুলিশকে জানিয়েছেন, মানে 999 ফোন করে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা, আমাদের হেল্প দরকার। পুলিশ এসেছে, পুলিশ এসে দরজা খুলতে পারেনি। পুলিশ আবার ফায়ার সার্ভিসকে ডেকেছে। ফায়ার সার্ভিস এসে দরজা খুলে ভেতরে ঢোকার ব্যবস্থা করেছে। তখন ঢুকে দেখা যাচ্ছে যে ডাইনিং স্পেসে উনি পড়ে আছেন এবং লাশ ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, অর্থাৎ মারা গেছেন আর কয়েকদিন আগে। ঘটনাটা মোটামুটি এরকম, মানে এই আগের ঘটনার সন্দেহ থেকে যে আমাদের স্বজনও তো রেসপন্স করছেন না, উনি ওখানে এভাবে মরে পড়েছিলেন, ওনার কিছু হয়নি তো, এই সন্দেহের জায়গা থেকে তারা খোঁজ নিতে গেছেন। না হলে হয়তো আরও কতদিন পর জানা পাওয়া যেত। যেত। হ্যাঁ, সেটা বলা মুশকিল। পুলিশ এই বিষয়ে কিছু বলেছে কিনা? হ্যাঁ, পুলিশ তো তার মানে ট্র্যাডিশনাল ওয়েতেই বলছে যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু। তো মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা ময়নাতদন্তের জন্য লাশ পাঠিয়েছি মর্গে। তো ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা নিশ্চিত হতে পারবো যে মৃত্যুর কারণ কি। যদি সেক্ষেত্রে কারো দায় বা অবহেলা পাওয়া যায়, আপাত দৃষ্টি যেটা তাদের কাছে মনে হয়নি, তাহলে সেরকম তারা ব্যবস্থা নেবে। তবে সাধারণভাবে তাদের কাছে মনে হচ্ছে যে হয়তো মানে উনি গোসল করতে গিয়েছিলেন, মানে ওনার বডিটা যে অবস্থায় পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যে উনি গোসল করেছেন, গোসল করে বের হচ্ছেন বা গোসল করার সময় উনি স্ট্রোক করেছেন। তার শরীরের মানে যে পজিশন ছিল সেইটা দেখে তারা এরকম ধারণা করছেন যে গোসল করে বের হওয়ার পর স্ট্রোক করছেন, এবং যেহেতু বাসায় কেউ থাকে না, কেউ বুঝতেও পারেনি, উনি ওখানেই মরে পড়েছিলেন। পরপর দুটি ঘটনা আমরা দেখতে পেলাম। এই ধরনের ঘটনা কেন ঘটছে আসলে? কি বার্তা দিচ্ছে? হ্যাঁ, ভালো কথা বলেছেন যে আসলে মানে ইদানিং ঘন ঘন এমন ইয়ে পাওয়া যাচ্ছে। এটা কেন ঘটছে আসলে? দেখেন, সমাজ কিন্তু পরিবর্তনশীল। সবসময়ই আমরা প্রযুক্তিগত যেমন বিকাশ ঘটে, সেই প্রযুক্তির বিকাশ কিন্তু মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে, মানুষের মানসিকতায় প্রভাব ফেলে। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বদলে যায়। তো আমাদের মনে হচ্ছে যে সমাজবিজ্ঞানীরা যেভাবে ব্যাখ্যা করছেন যে আসলে একটা পরিবর্তনের দ্বারপ্রান্তে চলে এসেছি আমরা। সমাজবিজ্ঞানীদের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছে যে সমাজ সাধারণত কয়েকশো বছর পর পর একটা পরিবর্তন আসে। তো আমরা সম্ভবত সেই পরিবর্তনটার ক্রান্তিলগ্নে রয়েছি। যে কারণে মানে আমরা মূলত তো পরিবার ভিত্তিক সমাজ আমাদের। আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু পরিবার ভিত্তিক। আমরা পরিবারে জন্ম, পরিবারে বেড়ে ওঠা, পরিবারে বিয়ে, বার্ধক্য এবং শেষ পর্যন্ত পরিবারের পরিচর্যার মধ্যেই একদিন বিদায়, মৃত্যু। তো এই কনসেপ্টটা আমাদের মাথায় গেঁথে আছে। আমরা এখন এটা ছাড়তে পারছি না। এইজন্য আমরা আশা করি যে সন্তান, প্রিয়জনরা আমাদেরকে ঘিরে থাকবে, মৃত্যুর শেষ সময় পর্যন্ত থাকবে, শেষকৃত্যগুলোও তারা করবে, এভাবে আমরা ভাবি। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে দেখেন যে অনেকটা পরিবর্তন আসে, আমাদের সঙ্গে কিন্তু সেভাবে মেলে না। তো সমাজবিজ্ঞানীরা বলছেন যে আমরা যে পরিবর্তনের দ্বারপ্রান্তে আছি, আমরা পুরনোটাকেও ফেলে দিতে পারছি না, এই পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা। আবার আমাদের মানসিক অনেক পরিবর্তনও ঘটে গেছে। মানে আমরা এখন আর আগের মতো অত দায় নিয়ে থাকার জায়গাটাও মনে হয় ঠিক সরে গেছে একটু ওই জায়গা থেকে। আমরা আগে যেমনটা মনে করতাম বা এখনো মনে করি যে মা বাবার দেখভাল করা সন্তানের অন্যতম দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এই জায়গা থেকে সম্ভবত আমরা কিছুটা সরে গেছি। সরে যা সবাই না হলেও অনেকেই সরে গেছে। ওই যে বললাম, সমাজ পরিবর্তনশীল, মানসিকতায় পরিবর্তন এসেছে। তো এই সরে যাওয়ার কারণে এখন আমরা পুরনোটাও ছাড়তে পারছি না, নতুনেও যেতে পারছি না। এই ক্রান্তিলগ্নটার কারণে আমাদের এরকম ঘটনা ঘটছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সন্তান হয়তো তার যথাযথ দায়িত্ব পালন করছে না, বা স্বামী বা তার সারাউন্ডিংস যাদের হয়তো করার সুযোগ ছিল, যাদের থাকা উচিত ছিল, তারা সেটা করতে পারছে না। যেমন সেলিন আফরোজের ক্ষেত্রে কিন্তু সন্তানদের বিষয়টা ঠিক ওরকম না, মানে তার সন্তানরা খুব না, তারা ইয়াং এজের, কিন্তু স্বামীর সঙ্গেই তার মূলত দূরত্বের কারণে তিনি কানাডা থেকে ফিরে এসে থাকতেন। তো স্বামী সন্তান তার খোঁজ নিতেন না, যতটুকু জানতে পেরেছি। এটা তো একটা বড় মানে মনস্তাত্ত্বিক বিষয়। কারণ একটা মানুষ কিন্তু শুধু মানে বাহ্যিক আঘাতেই মারা যায় না, মানে মনের আঘাত, মানসিক আঘাত কিন্তু অনেক বড়। তো যে প্রসঙ্গে ছিলাম আমরা, যে কেন এরকম ঘটনা ঘটছে মূলত আসলে এই পরিবর্তনশীল সময়ের কারণে। মানে আমরা আগেরটাও ছাড়তে পারিনি, পরেরটাও দৃশ্যমান হয়ে উঠছে যে না, আমরা এখন আর ওরকম দায়িত্ব নিতে প্রস্তুত না। এই জন্য এই ঘটনাগুলো ঘটছে, আমাদের সামনে আসছে। হয়তো ভবিষ্যতে আরও প্রকট হতে পারে এই সংকট। সন্তানদের আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছে, তারা যারা মারা গেছে দুজন, তারা সন্তানরা প্রতিষ্ঠিত। সন্তানদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত কিনা? নিঃসঙ্গ একটা সময় বৃদ্ধ বয়সে তারাও তো চায় সন্তানদের স্পর্শ। আমাদের যারা সন্তান রয়েছেন তাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত কিনা?
এইটা একটু জটিল, এর উত্তরটা জটিল। কারণ হচ্ছে কি, ওই একটু আগে যেমনটা বলছিলাম যে আমরা একটা ক্রান্তি লগ্নে আছি। মানে আপনি তো একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন। আপনি আপনার যে স্ট্যান্ডার্ড, আপনি যা দেখে শুনে মেনে বড় হয়েছেন, সেটাই আপনার কাছে আদর্শ। কিন্তু আরেকটা ভিন্ন পরিবেশে বড় হয়ে ওঠা একটা মানুষের কাছে কিন্তু একই রকম মনে হবে না বিষয়টা। কারণ আমরা যে জেনারেশনের, আমরা কিন্তু এখনো মনে করি যে না, বাবা-মায়ের প্রতি দায়িত্ব নেওয়াটা এটা আমাদের নৈতিক দায়িত্ব, অবশ্য পালনীয় কর্তব্য। ঠিক আছে? তার পরিচর্যা করা, সেবা শুশ্রূষা করা। কিন্তু আ এখন যারা বেড়ে উঠছে, এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা পক্ষে বিপক্ষে হয়েছে। সেখানে কিন্তু এরকম কথাও এসেছে যে কেন মানে এখানে বাবা-মায়েরও ব্যর্থতা আছে। তারা সন্তানকে কেন ওই শিক্ষা দিয়ে বড় করতে পারেননি? মানে ওই সন্তান যদি ছোটবেলা থেকেই এই শিক্ষা নিয়ে বড় হয়ে উঠতো যে বাবা-মা আমার প্রতি যে দায়িত্ব পালন করছেন, সেই একই দায়িত্ব বাবা-মা যখন অশক্ত, অথর্ব, প্রবীণ হয়ে পড়বেন, তখন তার শিশুর মতন তার দেখভাল করাও আমার দায়িত্ব। হুম? এই শিক্ষাটা সম্ভবত এই সন্তানদের মধ্যে পৌঁছায়নি বা তার মনে জায়গা করে নিতে পারেনি। এক্ষেত্রে এক রকমের ব্যর্থতা মা-বাবারও আছে বলে নেটিজেনরা বলছেন, বা অনেক দায়িত্বশীল জায়গা থেকে ওরকম বক্তব্য দেওয়া হচ্ছে। ঠিক আছে? তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সমাজ এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি। অন্তত যতক্ষণ পর্যন্ত এই প্রচলিত ব্যবস্থাটা একেবারে পুরোপুরি ভেঙে না পড়ছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সন্তানদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, আরও মানবিক হওয়া উচিত এবং প্রবীণদের দেখাশোনার ব্যবস্থা করা উচিত। যারা নিঃসঙ্গ জীবনযাপন করছেন তাদের বিষয়ে সরকার রাষ্ট্রীয় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, এইটা ভালো বলেছেন। আমাদের এখানে কিন্তু এই নিঃসঙ্গ জীবনযাপন যারা করেন, তাদের ক্ষেত্রে আমি অন্তত দৃশ্যমান পদক্ষেপ জানি না। সমাজসেবা অধিদপ্তর আছে, তারা বিভিন্নভাবে হয়তো কিছু কাজ করে। কিন্তু খুব সুসংগঠিত ওয়েতে এরকম কিছু হয় বলে আমার জানা নেই। আমি মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলছি এই রিপোর্ট করতে গিয়ে। তারা বলছেন যে দেখেন, উন্নত রাষ্ট্রগুলোই তারা তো কল্যাণমুখী একটা জীবন ব্যবস্থার রাখে। এরকম অনেকেই আছে। কারণ আমাদের এখানে তো এই সংকটটা নতুন করে তৈরি হচ্ছে। ওদের হয়তো আরও আগে থেকেই, কারণ ওদের মধ্যকার বন্ধনগুলো একটু আলাদা। দেখা গেল ওখানে ১৩ বছর হয়ে গেলে একটা ছেলেমেয়ে স্বাধীন হয়ে যায়। বাবা-মার তার উপরে কন্ট্রোল থাকে না। তারা ওইভাবেই বড় হয়ে ওঠে। বাবা-মা ওইভাবে মানসিকভাবে তৈরি, ছেলেমেয়েও ওইভাবে যে আমার ১৩ বা ১৪ যে দেশের আইনে যেরকম আছে সেরকম হওয়ার পর তারা মনে করে যে আমি স্বাধীন, এখন বাবা-মার সঙ্গে আমার আর কোনো লেনাদেনা নাই। তো এইজন্য ওখানে দেখবেন যে প্রচুর আ মানে নিঃসঙ্গ আ প্রবীণ থাকেন, যারা ওল্ড হোমে থাকেন বা নিজের বাসাতেই থাকেন। তাদের ক্ষেত্রে তারা একটা জিনিস করে যে সরকারি তরফে বা সরকার কোনো সংস্থাকে দায়িত্ব দিয়ে রেখেছে, কোনো দপ্তরকে। তারা এই নিঃসঙ্গদের আ নাম, ঠিকানা, আ পরিচয়, আত্মীয়স্বজনের নম্বর, সব সংগ্রহ করে রাখেন এবং তারা একটা রুটিন করে আ নিয়মিত সময় বিরতিতে তাদেরকে ফোন করেন। যেহেতু তারা তো গিয়ে থাকতে পারবেন না, কারণ এত লোক তো আর প্রোভাইড করা সম্ভব না। তো তারা একটা নির্দিষ্ট সময় পর, পর ফোন করেন ওই নিঃসঙ্গ বৃদ্ধ বা বৃদ্ধাকে। খোঁজখবর নেন, তার কিছু লাগবে কিনা সেগুলো জানেন। আবার একটা নির্দিষ্ট সময় পর, পর তারা ফিজিক্যালি ওই বাসায় যান। গিয়ে তার সঙ্গে সময় কাটান, গল্প করেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন বার্ধক্য তো এমনিতেই এমন একটা সময় যখন মানুষ জীবনের প্রতি অনেকটাই, বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে। তখন আমরা যেটাকে বলি সহজভাবে মৃত্যুর দিন গুনে, এরকম একটা অবস্থা। কিন্তু তারা চেষ্টা করেন যেন ওই মানুষটা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় না নেন। তার জন্য একটা মায়ার বন্ধনে যেন তার শেষ সময়টা কাটে। তিনি যেন জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে এবং আশাবাদী মানুষ হিসেবেই একজন স্বাভাবিক মৃত্যুর দ্বার প্রান্তে যেতে পারেন। যেন হতাশা নিয়ে, কষ্ট নিয়ে শেষ সময়টা তাকে কাটাতে না হয়। তো আমাদের দেশে তো এরকম ব্যবস্থা গড়ে ওঠেনি। উম এরকম একটা বলেছেন বিভিন্নজন যে এটা সরকারের তরফ থেকে এখন করার সময় এসেছে। সরকার এই বিষয়টা নিয়ে ভাবতে পারে। সেটা সরকারি উদ্যোগে হোক বা সরকারের উদ্যোগ নিয়ে কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে যে তারা এই কাজটি করবে। যারা আমাদের নিঃসঙ্গ প্রবীণ থাকেন তাদের খোঁজখবর নেবে, তাদের দেখভাল করবে, তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে। এটা এখন সময়ের দাবি। নিশ্চয়ই সরকার এইসব মানুষদের জন্য আরো বেশি পদক্ষেপ নেবেন এবং সন্তানরাও আরো বেশি দায়িত্বশীল হবেন সেই প্রত্যাশাই করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালীন সঙ্গেই থাকুন।